স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি B1 এবং B2 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া তোমরা এই দুটো পেপারে কিভাবে ভালো করে পড়াশোনা করবে, অর্থাৎ সিলেবাসের কোন অংশগুলো একটু ভালো করে পড়বে, সেই বিষয় নিয়েও আজকে আলোচনা করব। প্রথমে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করিয়ে দিই, তোমরা প্রত্যেকে জানো, তাও একটু বলছি। তোমাদের 65 নম্বরের পরীক্ষা হবে এই পেপারগুলো। এক্ষেত্রে 3 ধরনের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন আর 15 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন 15টা এসএকিউ থাকে। সেই এসএকিউর জন্য তোমরা কি করবে? এসএকিউর জন্য তোমরা যেটা প্রত্যেকে করবে, আমি সাজেস্ট করছি, বিগত 3 বছর অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই বিগত 3 বছরের প্রশ্নপত্র থেকে এসএকিউর সমাধানগুলো তোমরা করে নেবে। তাহলে দেখবে তোমাদের 15টা যে প্রশ্ন এসএকিউ আকারে থাকে, সেখানে তুমি 4 থেকে 5টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাচ্ছ, 4-5টা প্রশ্ন তোমরা কমন পাবে। আর 15টার মধ্যে 4-5টা প্রশ্ন যদি কমন পাও, সেটাই অনেক, ঠিক আছে, সেটাই অনেক। তারপরে বাকি এসএকিউগুলোর জন্য, অর্থাৎ সব কমন পেতে গেলে কি করবে? সব কমন পেতে গেলে তোমাকে পুরো সিলেবাস, সব সিলেবাস খুব ভালো করে পড়তে হবে, তবে তুমি সব কমন পাবে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় বিগত বছরের প্রশ্নপত্র থেকে 6টা প্রশ্ন, 5-6টা প্রশ্ন কমন পাওয়া যায়। তাই বিগত বছরের প্রশ্নগুলো তোমাকে করতে হবে ছোট প্রশ্নের জন্য। এবারে বড় প্রশ্ন হচ্ছে 15 নম্বর এবং 10 নম্বর। 15 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হয় এবং 10 নম্বরের প্রশ্নও তোমাকে দুটো লিখতে হয়। এখানে একটু ভালো করে মনোযোগ সহকারে তোমাদের শোনার আছে, ভালো করে শুনবে বিষয়টা কি বলছি। দেখো, এই যে 15 নম্বরের প্রশ্ন, তোমাদের 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দুটো দেয়, একটা লিখতে হয়। মডিউল 2 থেকেও দুটো দেয়, একটা লিখতে হয়। 10 নম্বরেরও তাই, মডিউল 1 থেকে দুটো দেয়, একটা লিখতে হয়। মডিউল 2 থেকে দুটো দেয়, একটা লিখতে হয়। তোমরা ভাবছো যে এগুলো তো আমরা জানি, যে আগের সেমিস্টারগুলো তো পরীক্ষা দিয়ে এসেছি, দেখো তোমরা জানো, সবই জানো, তাও বিষয়টা একটু মনে করিয়ে দিতে চাচ্ছি এই কারণে যে তোমরা 2022 সালের প্রশ্নপত্রটা খুব ভালো করে তৈরি করবে। 2022 সালের যদি প্রশ্নপত্রটা ভালো করে তৈরি করো না, তাহলে কি হবে, সেখানে প্রশ্ন রিপিট আসার চান্স আছে। আর রিপিট এলে কি হবে, ধরো 2022-এর তুমি মডিউল 1 থেকে দুটো 15 নম্বরের প্রশ্ন তৈরি করে গেছো 2022-এ, সেখানে দেখবে পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে, আমি সাজেশনটা যখন আলোচনা করব বুঝতে পারবে এই কথাগুলো, যে তোমরা দেখবে কি 2022-এর যে দুটো প্রশ্ন আছে, সেখানে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের 2024-এ দিচ্ছে। অর্থাৎ তোমরা 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী, তোমাদের 2024-এ একটা প্রশ্ন দিচ্ছে আর একটা প্রশ্ন তোমাদের কিন্তু নতুন আসছে। এই কারণে বলছি। 10 নম্বরের ক্ষেত্রেও তাই। ধরো দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে 2022-এ, সেই দুটো যদি করে যাও, তার মধ্যে একটা প্রশ্নও যদি তোমরা কমন পেয়ে যাও আর একটা নতুন প্রশ্ন থাকে, সমস্যা নেই, কারণ তোমাদের লিখতে হবে তো একটা প্রশ্ন এক একটা মডিউল থেকে, সেটা 10 নম্বরের হোক আর 15 নম্বরের হোক। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। তবে ডিএসসি পেপারগুলো একটু ভালো করে চেপে পড়ো, কারণ দেখো সিসি পেপারগুলো যতটা সহজ আছে, ডিএসসি পেপার ততটা সহজ নেই। ডিএসসি পেপারে প্রশ্ন একটু ঘুরিয়ে আসে। তবে যে সাজেশনটা দিয়েছি, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, যেভাবে আমি সাজেশন আলোচনা করেছি, এইভাবে যদি তোমরা তৈরি করো, সিলেবাসের যে পোর্শনগুলো একটু বেশি পড়তে বলেছি সেগুলো যদি একটু জোর দাও, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই করে আসতে পারবে বড় প্রশ্নের ক্ষেত্রে, অর্থাৎ 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। তবে ছোট প্রশ্নের ক্ষেত্রে সমস্ত কমন পাওয়া যায় না, অর্থাৎ 15টা প্রশ্ন 15টাই লিখে আসবে, তাহলে কিন্তু ওই বললাম পুরো সিলেবাস পড়তে হবে। দেখো, আজকে তোমরা বড় প্রশ্নের সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য পেড ব্যাচ চলছে, অর্থাৎ অনলাইন কোচিং ক্লাস চলছে। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের এই 5th সেমিস্টারের জন্য বা পরবর্তী 6th সেমিস্টারের জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা এই দুটি পেপারের সাজেশন দেখে নাও। প্রথমে তোমরা ডিএসসি B1 পেপারের সাজেশনটা দেখো। 15 নম্বরের দেখো, মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের বৈদেশিক নীতিতে ভারত সোভিয়েত থেকে ভারত রুশ সম্পর্কের বিবর্তনের ধারাকে বিশ্লেষণ করো। তুমি কি মনে করো রুশ ইউক্রেন যুদ্ধ ভারতের বৈদেশিক সম্পর্ককে প্রভাবিত করবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন আছে, মহাশক্তি হিসাবে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের পরিপ্রেক্ষিতে
ভারত মার্কিন সম্পর্কের সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য এবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বা প্রশ্নটা শুধু ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো এইভাবেও পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন আছে দেখো, বিশ্বের একটি উল্লেখযোগ্য শক্তি হিসাবে ভারতের উপস্থিতি ভারতের বৈদেশিক নীতিকে কিভাবে ভারতের বৈদেশিক নীতিতে কিভাবে উপস্থাপিত হয়েছে তা উদাহরণ সহ বিবৃত করো। এখানে দেখো, এই যে তিনটে প্রশ্ন দেখতে পাচ্ছ তার মধ্যে 1 দাগ এবং 2 দাগের প্রশ্ন, এই দুটো প্রশ্ন 2022 সালের প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। তারপর 3 দাগের প্রশ্ন 2021 সালের প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে, এবং আরেকটা এখানে 2021 সালের প্রশ্নপত্র ছিল যেটাকে আমি কেটে দিয়েছি, কারণ 2021 সালের একটা প্রশ্ন 2023-এ রিপিট হয়েছে। তাহলে এখান থেকে তোমাদের আমি যেটা বলতে চাইছি যে 2022-এর যে দুটো প্রশ্ন আমি প্রথম দুটো বললাম, এই দুটো ভালো করে তোমরা অতি অবশ্যই করবে, কারণ এই দুটোর মধ্যে থেকে একটা প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। আর এছাড়া যে প্রশ্নগুলো আছে সেগুলো তো করতে হবে, কারণ ডিএসসি পেপার তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ এই পেপারেই কিন্তু বেশি সাপ্লি আসে, আনকমন কোশ্চেন অনেক সময় পরীক্ষায় আসে, সব যদি না করো অসুবিধায় পড়বে। দেখো পরের প্রশ্ন, ভারতের বৈদেশিক নীতিতে উত্তর উপনিবেশীয় রাষ্ট্র থেকে বিশ্বের উল্লেখযোগ্য শক্তি হিসাবে ভারতের উপস্থিতি কিভাবে বিবর্তিত হয়েছে তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে দেখো, একবিংশ শতাব্দীতে ভারত মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করো। এখানে এই 5টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা পারলে করবে, ঠিক আছে, যারা পারবে এই এক্সট্রা প্রশ্ন দেখতে পারো, তবে যেগুলো মেন ইম্পর্টেন্ট বলেছি ওগুলো করতেই হবে। তারপরে দেখো, মডিউল 2 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন, দক্ষিণ এশিয়াতে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনার পটভূমিতে ভারতের সঙ্গে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, একবিংশ শতাব্দীর বহুকেন্দ্রিক বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। দেখো, এই প্রথম যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন কিন্তু 2022 সালে পরীক্ষায় এসে গিয়েছে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আবার দেখো 2020 সালের একটা প্রশ্ন কিন্তু 2022-এ রিপিট হলো, সেই কারণেই তোমাদের বলছি 2022-এর প্রশ্ন কিন্তু 24-এ তোমাদের রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তারপরে কি প্রশ্ন আছে দেখো, দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনা পটভূমিতে ভারত বাংলাদেশের সম্পর্ক আলোচনা করো। আরেকটা প্রশ্ন এখানে আছে দেখো, একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমি কেটে দিয়েছি, এই প্রশ্নটা 2021 সালের প্রশ্ন 2023-এ কিন্তু রিপিট হয়েছে, সেই কারণে তোমাদের বারবার আমি বলছি 2022 সালের প্রশ্নকে খুব গুরুত্ব দাও, ঠিক আছে। 2022 সালের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবার এখানেও এক্সট্রা প্রশ্ন আমি দুটো রেখেছি, যাদের পক্ষে সম্ভব হবে তোমরা দেখে যেতে পারো। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথমে দেখো, ভারতের বৈদেশিক নীতির কয়েকটি স্থায়ী বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, ভারত ও চীনের সীমান্ত সমস্যায় ভারতীয় অবস্থানের গুরুত্বপূর্ণ দিকগুলি চিহ্নিত করো। নেক্সট আছে দেখো, নেক্সট যে প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের সম্প্রসারণ নীতির বিরুদ্ধে ভারতের বর্তমান অবস্থান আলোচনা করো। নেক্সট আছে দেখো, রুবল বাণিজ্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে কি বলতে চাইছি দেখো, এখানে মডিউল 1-এ 10 নম্বরের ক্ষেত্রে প্রথম দুটো প্রশ্ন 2022-এ এসেছে, তারপরে এই দুটো প্রশ্ন হচ্ছে একটা কেটে দেওয়া হয়েছে আর একটা আছে 3-এরটা, এই দুটো 2021-এ। দেখো 2021-এর একটা প্রশ্ন কিন্তু 2023-এ কি হলো, রিপিট হলো। এখানে খেয়াল করে দেখো 2020 সালের প্রশ্ন 2022 সালে একটা রিপিট হলো। এই কারণে তোমাদের বারবার বলছি যে একটা প্রশ্ন কিন্তু রিপিট হওয়ার চান্স বেশি, ঠিক আছে। 2022-এর একটা প্রশ্ন রিপিট হবে আর একটা নতুন প্রশ্ন দেবে, এরকমই কোশ্চেন পেপার হয়ে থাকে, কারণ তোমরা এটা সিস্টেমটা তো বুঝতেই পারছো। পরের প্রশ্ন, রুপি আর রুবল, এটা বলেছি, এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা পারলে করবে। এবার মডিউল 2টা দেখো, মডিউল 2-এ কি আছে দেখো, দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কৌশল নির্দেশ করো। পরের প্রশ্ন আছে, আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার লক্ষ্যে গৃহীত ভারতের বাণিজ্য নীতি মূল্যায়ন করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, সমকালীন বিশ্ব রাজনীতিতে G20-র সদস্যরূপে ভারতের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বিশ্ব পরিবেশ সম্পর্কে ভারতের নীতির ওপর একটি
টিকা লেখো। এখানে 4টে প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম দুটো বলেছি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর দেখো এখানেও 2021-এর একটা প্রশ্ন 23-এ কিন্তু রিপিট হলো, আর এক্সট্রা কিছু প্রশ্ন আছে, দুটো প্রশ্ন এক্সট্রা আছে। এবার যাদের ডিএসসি B2 আছে তোমরা দেখো, তোমাদের যাদের ডিএসসি B2 পেপার আছে তোমরা এবারে সাজেশনটা দেখো। দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো ডিএসসি B2 পেপারটা প্রথমেই বলে রাখি তোমাদের, এই পেপারটা কিন্তু একটু কঠিন। ডিএসসি B1 তুলনামূলকভাবে সহজ, B2 তুলনামূলকভাবে কঠিন, তাই এই পেপারটা তোমাদের আরও কিন্তু ভালো করে পড়ার দরকার আছে। দেখো এখানে 15 নম্বরের দেখো মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে, পরিকল্পনায় ভারত রাষ্ট্রের ভূমিকা মূল্যায়ন করো। 2022-এ এসেছে। ভারতের কৃষি উন্নয়নে সবুজ বিপ্লবের ভূমিকা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট আছে দেখো পরিকল্পনায়ন কৌশল কি? স্বাধীনতার অব্যাহতির পর শিল্প উন্নয়নের কৌশল বর্ণনা করো। নেক্সট প্রশ্ন আছে ভারতে মিশ্র অর্থনীতির সাফল্য মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে সংক্ষেপে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। নেক্সট আছে অর্থনৈতিক সংস্কার বলতে কী বোঝো? ভারতের অর্থনৈতিক সংস্কারের মূল উদ্দেশ্যগুলি বর্ণনা করো। এখানে দেখো একটা বিষয় তোমাদের বলি, এখানে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নই তোমাদের করতে হবে, তাহলে যদি তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পেতে পারো। 6টা প্রশ্ন করলে তোমরা একটা প্রশ্ন তবে এখান থেকে কমন পেতে পারো, নয়তো অনেক সমস্যা হবে। কারণ দেখো তোমাদের প্রশ্ন কিন্তু রিপিট হয়নি বেশিরভাগ। এবারে যেটা আসার চান্স আমার বলে মনে হচ্ছে এই ভারতের মিশ্র অর্থনীতি যেটা আছে, মিশ্র অর্থনীতির সাফল্য মূল্যায়ন করো, এটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। এই পঞ্চবার্ষিকীটা ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। আর এদিকে দেখো 2022-এ আছে ভারতের এই কৃষি উন্নয়নের সবুজ বিপ্লবের ভূমিকা সম্পর্কে টিকা। এই তিনটে কিন্তু বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, তবে তোমরা এই 6টা প্রশ্নই একটু দেখে যাবে। এবার মডিউল 2টা দেখো। মডিউল 2-এ প্রথম প্রশ্ন আছে ভারতে অসংগঠিত শ্রমিকদের সমস্যাগুলি আলোচনা করো। এগুলি কি? সামাজিক সচলতার পথে বাধা আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতে নারীর অধিকার আন্দোলনের ভূমিকা বিচার করো। নেক্সট আছে কিভাবে তুমি সামাজিক বঞ্চনা তত্ত্বের সঙ্গে ভারতের সামাজিক আন্দোলনের উন্মেষের যোগসূত্র রচনা করবে। তারপর পরের প্রশ্ন আছে ভারতের নাগরিক অধিকার আন্দোলনের প্রেক্ষিত ও সাফল্য বর্ণনা করো। নেক্সট আছে দেখো ভারতে নারীবাদী আন্দোলনের ওপর বিশ্বায়নের প্রভাব মূল্যায়ন করো। আরেকটা প্রশ্ন দেখো সামাজিক আন্দোলনে গান্ধীবাদী তত্ত্বের তাৎপর্য লেখো। এটা 2020 সালের প্রশ্ন, 2023-এ রিপিট হয়েছে, সেই কারণে বলছি এই প্রশ্ন কটা তোমরা দেখে যাও। এখানে মাত্র 5টা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আসার কি অবশ্যই তোমরা কমন পাবে, এখান থেকে কোনো সমস্যা হবে না লিখতে। তবে এখান থেকে যেগুলো আমার মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে একটু বলি তোমাদের, যে প্রথমেরটা আছে 2022-এর প্রথমে ওই অসংগঠিত শ্রমিকদের সমস্যা, আর দ্বিতীয়টা ভারতের নারীর অধিকার আন্দোলনের ভূমিকা। তারপরে তোমাদের এইটা একটু বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, ভারতে নারীবাদী আন্দোলনের ওপর বিশ্বায়নের প্রভাব মূল্যায়ন করো। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো করতে হবে দেখো। প্রথম প্রশ্ন ভারতে বিশ্বায়ন উত্তর যুগে শিল্প উন্নয়নের কৌশল সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন আছে দেখো ভারতের ভূমি সংস্কারের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো স্বাধীনোত্তর ভারতের উন্নয়ন পরিকল্পনার ওপর টিকা। স্বাধীনোত্তর ভারতে কি উন্নয়ন পরিকল্পনার ওপর টিকা লেখো। পরের প্রশ্ন আছে দেখো। পরের প্রশ্ন জওহরলাল নেহরুর প্রস্তাবিত সমাজতান্ত্রিক ধাঁচের সমাজের ওপর টিকা। মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? এখানে 5টা প্রশ্ন দিয়েছি, 10 নম্বরের। এই প্রশ্নগুলো কিন্তু সবই করতে হবে তোমাদের, তবে 2022টা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো মডিউল 2 থেকে আছে সম্পদ উৎযোজন ধারণার বিভিন্ন বিষয়গুলি কি কি? ভারতে সর্বব্যাপী বিকাশের লক্ষ্যের সঙ্গে তুমি কিভাবে এই ধারণা যুক্ত করবে। পরের প্রশ্ন আছে দেখো বিশ্বায়ন উত্তর যুগের নয়া মধ্যবিত্ত সমাজের আবির্ভাব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে দেখো উদ্যোজন কি? লাইসেন্স প্রথা রদ কিভাবে ভারতের অভ্যন্তরীণ সম্পদ উপযোজন ব্যবস্থায় প্রভাব তৈরি করেছে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে ভারতের অনগ্রসর জাতীয় আন্দোলনের ওপর টিকা, আর এক নতুন ধরনের সামাজিক আন্দোলন হিসাবে চিপকো আন্দোলন সম্পর্কে টিকা, আর ভারতবর্ষে অধিবাসী আন্দোলনের ওপর টিকা। এই ছিল তোমাদের দুটি পেপারের সাজেশন।